Hello viewers, welcome to my YouTube channel A1 Online IELTS and Basic English. This is Amin with you and today I'm going to show you how to solve heading matching questions in IELTS reading. Before I start, I'd like to introduce myself. As you can see from the screen, my full name is Aminul Haq. I am known as Amin, that's my nickname. I'm doing my MPhil at Memorial University in Canada. And before that I did my bachelor and another master's in English from National University in Bangladesh. Besides my studies here, I am working as an IELTS trainer at Memorial University. I actually have been with this profession for the last 10 years and I have worked in different institutions in Bangladesh. In the last two institutions I worked in were Cyforce and IELTS Center. And the last score I achieved in IELTS in 2018 was a band score of 8. I scored 8.5 in listening and 7.5 in rest of the other modules. The purpose of creating this channel is to help prospective Bangladeshi IELTS candidates take their IELTS preparation from home. So most of my tutorial includes Bangla description so that it can be understandable to everyone. So let's proceed on. IELTS রিডিং যারা একাডেমিক দিবেন তাদের সাধারণত 3টা প্যাসেজ থাকে এবং তিনটা প্যাসেজ থেকে 40টা প্রশ্নের উত্তর করতে হয় এবং 40টা প্রশ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে হেডিং ম্যাচিং কোশ্চেন একটা কমন প্যাটার্ন। একাডেমিক ছাড়াও জেনারেল ট্রেনিং যারা পরীক্ষা দিবেন তাদের সেকশন 3তে একাডেমিকের মতো একটা বড় আকৃতির প্যাসেজ থাকে যেখানে হেডিং ম্যাচিং কোশ্চেন থাকতে পারে। সো আজকে আমরা একটা প্যাসেজের হেডিং ম্যাচিং কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব। লেটস স্টার্ট উইথ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। প্যাসেজের শিরোনাম দিয়ে শুরু করা যাক। আমাদের আজকের প্যাসেজের শিরোনাম নন মোটরাইজড ভেহিকলস ইন এশিয়া। সো আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে আমাদের প্রধান কাজ হচ্ছে প্যাসেজের শিরোনামটা দেখা, টাইটেলটা দেখা এবং তার বাংলা অর্থ বুঝতে পারা এবং অনুমান করতে পারা যে প্যাসেজটা কি সম্পর্কিত হতে পারে। সো শিরোনাম বলছে নন মোটরাইজড ভেহিকলস ইন এশিয়া, মানে এশিয়াতে অযান্ত্রিক যানবাহন সম্পর্কিত প্যাসেজ এটা। সো প্যাসেজের শিরোনাম পড়ার পর আমরা প্যাসেজ না পড়ে সরাসরি প্রশ্নে চলে যাব। দুই ধরনের পদ্ধতিতে আইএলটিএস রিডিং সমাধান করা যায়, একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে স্কিমিং। স্ক্যানিংটা হচ্ছে আপনি প্রশ্ন পড়বেন এবং প্রশ্ন অনুযায়ী আপনি প্যাসেজ থেকে আপনার উত্তরগুলো খুঁজে বের করবেন। স্কিমিংটা হচ্ছে দ্রুত একবার পড়ে যাওয়া প্যাসেজটা আগে, তারপর প্রশ্ন পড়ে আনসারগুলো বের করা। স্কিমিংটা আমাদের জন্য খুব একটা ইফেক্টিভ হয় না, কারণ আমাদের নেটিভদের মতো ইংরেজি ভাষায় প্রফিসিয়েন্সি থাকে না। আপনারা যারা আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছেন তারা আইএলটিএস এর একটা রিডিং প্যাসেজের লেংথ সম্পর্কে ধারণা রাখেন। একটা প্যাসেজ যদি আপনি পড়তেও যান দ্রুত 10 মিনিট সময় লেগে যাবে এবং অনেক সময় দেখা যাবে 10 মিনিট পর আপনার কিছুই মনে নাই কি পড়লেন আপনি কোন সেকশনে। So the most effective method for us is to read the title first and then move to the questions. আগে আমরা শিরোনাম পড়ে প্রশ্নে চলে যাব, তারপরে প্রশ্ন অনুযায়ী প্যাসেজে এসে খুঁজে আনসারগুলো বের করার চেষ্টা করব। তো আমরা প্রশ্নে চলে যাচ্ছি। প্রথমেই লেখা আছে ইনস্ট্রাকশনে কোশ্চেন্স 1 to 6, চুজ দ্য মোস্ট সুইটেবল হেডিংস ফর সেকশনস বি টু জি ফ্রম দ্য লিস্ট অফ হেডিংস বিলো। থেকে জি পর্যন্ত যে 6টা সেকশন আছে সেগুলোর জন্য সবচেয়ে উপযুক্ত শিরোনাম বাছাই করুন নিচের শিরোনামের তালিকা থেকে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে সুইটেবল অর্থ হচ্ছে উপযুক্ত, আর মোস্ট সুইটেবল সুপারলেটিভ ডিগ্রি যখন লেগে গেল এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত, তার মানে এর চেয়ে ভালো ম্যাচ করে না। এটা আপনাদের বলার কারণ হচ্ছে আপনারা যারা হেডিং ম্যাচিং কোশ্চেন সলভ করে থাকেন তারা অনেকেই কনফিউশনে ভোগেন। এটা একটা কমন সমস্যা আইএলটিএস ক্যান্ডিডেটসদের জন্য। অনেক সময় দেখা যাচ্ছে একটা প্যাসেজের বিষয়বস্তু বা আপনি যা পড়ে আসলেন অনেকগুলো অপশনের সাথে মিলে যাচ্ছে, তো আপনি কনফিউজড হয়ে যান কোনটা আনসার হিসেবে নেবেন। তাই ইনস্ট্রাকশন যেটা বলছে যে সবচেয়ে উপযুক্ত শিরোনাম বাছাই করতে হবে। সো এটা করতে গেলে আপনাকে অবশ্যই প্যাসেজের থিমটা ভালোভাবে বুঝতে হবে এবং সে অনুযায়ী আনসার করতে হবে। তারপরে এখানে নোটা বেনে বিশেষ দ্রষ্টব্যে দেয়া আছে, দেয়ার আর মোর হেডিংস দেন সেকশনস সো ইউ উইল নট ইউজ অল অফ দেম। এখানে সেকশনের তুলনায় হেডিং অনেকগুলো আছে, বেশি আছে।
তাই আপনি সবগুলোকে ব্যবহার করবেন না। You may use any of the headings more than once. আপনি একটা হেডিংকে একাধিকবার ব্যবহার করতেও পারেন। May বলতে এখানে সম্ভাবনাকে বোঝাচ্ছে। টিচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত আমি একটা শিরোনামকে ২ টা সেকশনের সাথে ম্যাচ করতে দেখিনি। এই প্যাসেজে ৭ টা সেকশন রয়েছে, কিন্তু আমাদের এখানে দেখেন ১০ টা অপশন রয়েছে। সো আমরা সবগুলোকে বাছাই করব না। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সেগুলো উত্তরের অপশন। আমরা এখনো প্রশ্ন দেখিনি। সো পরের পেজে চলে যাচ্ছি। সো প্রথমেই একটা এক্সাম্পল দেয়া আছে। সেকশন এর আনসার হচ্ছে 5। সো আমরা যখন হেডিংস এর লিস্টে চলে যাই, ৫ নম্বর অপশনে লেখা আছে দ্য কন্টিনিউইং ইম্পর্টেন্স অফ এনএমভিস ইন এশিয়া। এনএমভিস মানে হচ্ছে নন মোটরাইজড ভেহিকলস, সংক্ষেপে লেখা আছে এখানে। সো এশিয়াতে নন মোটরাইজড ভেহিকলস এর বা অযান্ত্রিক যানবাহনের চলমান গুরুত্ব। সো রিয়াল টেস্টে আপনারা যেটা করবেন বা বাসায় যখন প্র্যাকটিস করবেন, এই অপশনটা আপনারা পেন্সিল দিয়ে কেটে দেবেন। যেহেতু এটা আনসার হয়ে গেছে, অন্যগুলো আনসার হিসেবে এটা আসবে না। তো আপনার যখন অপশন কমতে থাকবে তখন আপনার কনফিউশন কম থাকবে। কারণ আমরা যারা আইএলটিএস পরীক্ষা দেই, বিশেষ করে রিডিং পরীক্ষা অনেক প্রেশারের মধ্যে থাকতে হয়। তো আপনার অপশনের সংখ্যা যত কমবে তখন আপনার কনফিডেন্স বাড়বে এবং আপনার পক্ষে সঠিক উত্তরটা বাছাই করা সহজ হবে। সো আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে সেকশন বি। মানে সেকশন বি এর জন্য একটা শিরোনাম বের করতে হবে। সো প্রথমে একটু বলে রাখি, শিরোনাম হচ্ছে সেকশন বিতে বিস্তারিত যা আলোচনা করা হয়েছে, এখানে এই একটা সেন্টেন্সে সেটার মূল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। সো সেকশন বি এর জন্য শিরোনাম খুঁজে বের করতে হলে আপনাকে অবশ্যই সেকশন বি সম্পর্কে আগে ধারণা নিতে হবে। আমরা সেকশন বিটা পড়ব, তারপর নিজের ভাষায় তার বিষয়বস্তুটা বোঝার চেষ্টা করব। তারপরে এখানে লিস্ট অফ হেডিংসে এসে এই ৫ নাম্বারটা ছাড়া, যেহেতু এটা আনসার হয়ে গেছে, বাকি সবগুলোর মধ্যে যেটার সাথে সবচেয়ে বেশি মানানসই হবে সেটা আমরা উত্তর হিসেবে সিলেক্ট করব। সো লেটস গো টু সেকশন বি। তো সেকশন বি দেখা যাচ্ছে অনেক বড় একটা সেকশন। সো প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা একটা প্রশ্নের জন্য সর্বোচ্চ ১.৫ মিনিট সময় ব্যয় করতে পারবেন। আমরা জানি ৬০ মিনিট সময়ের মধ্যে আমাদেরকে ৪০টা প্রশ্নের উত্তর করতে হয়। সো এভারেজে আমরা ১-১.৫ মিনিট সময় পাচ্ছি একটা প্রশ্নের জন্য। তাছাড়া রিডিংয়ে এক্সট্রা কোনো ট্রান্সফার টাইম থাকে না। আপনাকে এই ১ ঘন্টার মধ্যে ৪০টা প্রশ্নের উত্তর বের করতে হবে এবং আনসার শিটও ট্রান্সফার করতে হবে। তাই এত বড় সেকশন পুরোটা পড়ার প্রয়োজন নেই। দ্যাট ক্যান বি এ ওয়েস্ট অফ টাইম। সাধারণত আপনারা প্রথম ২-৩টা সেন্টেন্স পড়লেই সেকশন সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার ধারণাটা স্পষ্ট না হয় তাহলে ধারাবাহিকভাবে আরও ১-২টা বাক্য পড়ার চেষ্টা করবেন। সো শুরু করা যাক। বাক্যটা শুরু হচ্ছে এভাবে: However, the future of NMVs in many Asian cities is threatened by growing motorization, loss of street space for safe NMV use, and changes in urban form prompted by motorization. সো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বাক্য। সো আপনারা অল্প অল্প করে বাংলায় বোঝার চেষ্টা করবেন। প্রথমেই বলল, যাই হোক, দ্য ফিউচার অফ এনএমভিস মানে নন মোটরাইজড ভেহিকলসের ভবিষ্যৎ ইন মেনি এশিয়ান সিটিজ ইজ থ্রেটেন্ড। এশিয়ার অনেক শহরেই হুমকির মুখে পড়ে গেছে। কিসের কারণে? বাই গ্রোয়িং মোটরাইজেশন, মানে যান্ত্রিকীকরণ বাড়ছে দিন দিন। লস অফ স্ট্রিট স্পেস ফর সেফ এনএমভি ইউজ, নিরাপদে নন মোটরাইজড ভেহিকলস ব্যবহারের জন্য রাস্তার অংশ কমে যাচ্ছে। নন মোটরাইজড ভেহিকলস বলতে আমরা বাইসাইকেল, রিক্সা এগুলোকে বোঝে। অ্যান্ড চেঞ্জেস ইন আরবান ফর্ম প্রম্পটেড বাই মোটরাইজেশন, এবং যান্ত্রিকীকরণের কারণে উৎসাহিত হয়ে শহরের অবকাঠামোগত পরিবর্তনের কারণে। সো বাক্যটা প্রথমেই একটু নেগেটিভ তথ্য দিচ্ছে নন মোটরাইজড ভেহিকলসের ফিউচার সম্পর্কে। বলছে যে এই ধরনের যানবাহনের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে গেছে, কারণ যান্ত্রিকীকরণ বাড়ছে, রাস্তা হারিয়ে যাচ্ছে নিরাপদে নন মোটরাইজড ভেহিকলস ব্যবহারের জন্য, এবং শহরের অবকাঠামোগত পরিবর্তন হয়ে যাচ্ছে। পরের বাক্যে বলছে, ট্রান্সপোর্ট প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন মোস্ট অফ এশিয়া হ্যাজ ফোকাসড প্রিন্সিপালি অন দ্য মোটরাইজড ট্রান্সপোর্ট সেক্টর and has often ignored the needs of non-motorized transport. যানবাহনের উপর যে পরিকল্পনা হয় এবং বিনিয়োগ হয় এশিয়ার অধিকাংশ জায়গায়, has focused principally মূলত গুরুত্ব দিয়েছে on the motorized transport sector,
যান্ত্রিক যানবাহনের সেক্টরের উপর and has often ignored এবং প্রায়ই এড়িয়ে গিয়েছে the needs of non-motorized transport. Non-motorized বা অযান্ত্রিক যানবাহনের প্রয়োজনীয়তাকে সবসময় এড়িয়ে গিয়েছে। সো এই ২ টা সেন্টেন্সের সারমর্ম যদি আমরা নেই, আমরা বুঝতে পারি যে সেকশন বি তে আলোচনা করা হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে বা ফ্যাক্টর নিয়ে, যেগুলোর কারণে নন মোটরাইজড ভেহিকলস এর ভবিষ্যৎ এশিয়ার বিভিন্ন শহরে হুমকির মুখে পড়ে গেছে। এগুলো হচ্ছে গ্রোয়িং মোটরাইজেশন, রাস্তা হারিয়ে যাওয়া, চেঞ্জেস ইন আরবান ফর্ম, ইনভেস্টমেন্ট হচ্ছে না, নন মোটরাইজড ভেহিকলস এর উপর প্ল্যানিং হচ্ছে না। সো এই তথ্যটা বাংলায় মাথায় নিয়ে আমরা হেডিং এর লিস্টে চলে যাব। সো আমরা যদি প্রথম থেকে পড়া শুরু করি, যে বেনিফিটস অফ বাইসাইকেল ইউজ ওয়ান কান্ট্রিজ এক্সপিরিয়েন্স, ১ নম্বর অপশনে বলছে যে বাইসাইকেল ব্যবহারের উপকারিতা একটা দেশের অভিজ্ঞতার আলোকে। আমরা কোনো বাইসাইকেলের বেনিফিট নিয়ে ওই সেকশনে পড়ে আসিনি। ২ নম্বর অপশনে বলছে সিচুয়েশনস দ্যাট বেস্ট ফিট বাইসাইকেল ইউজ, পরিস্থিতি যেখানে বাইসাইকেলের ব্যবহার সবচেয়ে মানানসই হয়। ৩ নম্বর অপশনে বলছে যে ফ্যাক্টরস ওয়ার্কিং এগেইনস্ট এনএমভি ইউজ, নন মোটরাইজড ভেহিকলসের বিপক্ষে কাজ করছে এরকম ফ্যাক্টরগুলো বা বিভিন্ন বিষয়গুলো এটার সাথে অনেকটা ম্যাচ করতে পারে, কারণ আমরা ওখানে অনেকগুলো বিষয় নিয়ে পড়ে এসেছিলাম যেগুলোর কারণে নন মোটরাইজড ভেহিকলসের ভবিষ্যৎ এশিয়াতে হুমকির মুখে পড়ে গেছে। তারপরও যেহেতু ইনস্ট্রাকশনে বলছে আমাদের মোস্ট সুইটেবল হেডিংসটা বের করতে হবে, আমরা শেষ পর্যন্ত যাব যেহেতু এটা আমাদের প্রথম প্রশ্ন সেই হিসেবে। দ্বিতীয় প্রশ্ন সলভ করার সময় হয়তো আপনাকে প্রত্যেকটা আবার পড়তে হবে না। ৪ নম্বর অপশনে দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সাইকেল রিক্সা ইউজ, সাইকেল রিক্সা বলতে আমাদের দেশের রিক্সা যেগুলো, সাইকেল রিক্সা ব্যবহারের অসুবিধাসমূহ। ৫ নম্বর অপশনটা আমাদের এক্সাম্পল হিসেবে ছিল, এটা পড়বো না। ৬ নম্বরে চলে যাচ্ছি, সাবসিডাইজিং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ ইন চায়না। চায়নাতে সরকারি যানবাহনের উপর ভর্তুকি দেওয়া। ৭ নম্বর অপশন বলছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাইকেল রিকশাস। সাইকেল রিক্সা মানে আমাদের দেশের যে রিক্সা সেগুলোর যথাযথ ব্যবহার। ইউজ অফ এনএমভিস টু রিডিউস মোটরাইজেশন ইন ইউরোপ। ইউরোপে যান্ত্রিকীকরণ কমানোর জন্য নন মোটরাইজড ভেহিকলসের ব্যবহার। দ্য রোল অফ পলিসি, পরিকল্পনার ভূমিকা ইন প্রমোটিং বাইসাইকেল ইউজ, বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধির জন্য। ১০ নম্বর অপশনে বলছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু আরবান ট্রান্সপোর্ট, শহরের যানবাহন ব্যবস্থার সমন্বিত পদ্ধতি। সো ১০টা বিবেচনা করে আমরা দেখতে পাচ্ছি যে ৩ নম্বর অপশনের সাথেই সবচেয়ে ভালো ম্যাচ করে। ফ্যাক্টরস ওয়ার্কিং এগেইনস্ট নন মোটরাইজড ভেহিকলস ইউজ, নন মোটরাইজড ভেহিকলসের ব্যবহারের বিপক্ষে কাজ করছে এরকম ফ্যাক্টরগুলো। সেকশন বিতে যেটা ছিল যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে নন মোটরাইজড ভেহিকলসের ভবিষ্যৎ এশিয়াতে হুমকির মুখে পড়ে গেছে। তাহলে আমরা ৩ নম্বর অপশনটা আনসার হিসেবে নেব এবং সাথে, সাথে আনসার শিটে যেহেতু আমাদের ১ নম্বর প্রশ্নের উত্তর, আনসার শিটের ১ নম্বর বক্সে খালি জায়গায় পেন্সিল দিয়ে আমরা এই রোমান সংখ্যা ৩ টা লিখে দেব। কারণ রিডিংয়ে আমাদের এক্সট্রা সময় থাকবে না আনসার ট্রান্সফারের জন্য। সো সাথে, সাথে আনসার ট্রান্সফার করাটাই বুদ্ধিমানের কাজ। সেকেন্ড কোয়েশ্চেন বলছে সেকশন সি। সেকশন সি আমরা পড়ে দেখব ওখানে কি নিয়ে আলোচনা করা হচ্ছে। তারপরে অপশনগুলোতে এসে সবচেয়ে মানানসই যেটা হয় সেটা আনসার হিসেবে নেব। সেকশন সি আমরা দেখতে পাচ্ছি সেকশন বি থেকে কিছুটা ছোট আকৃতির। সো ১-২ টা বাক্য পড়ার চেষ্টা করি। সেকশন সি বলছে, "As cities in Japan, the Netherlands, Germany and several other European nations demonstrate, the modernization of urban transport does not require total motorization, but rather the appropriate integration of walking, NEV modes and motorized transport." একটা লম্বা বাক্য এবং এক বাক্যেই মোটামুটি আমরা সেকশনের অর্ধেকের বেশি পড়ে ফেলেছি। নেদারল্যান্ডস, জার্মানি এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলোর শহরগুলো ডেমনস্ট্রেট করে মানে প্রমাণসহ ব্যাখ্যা করে যে দ্য মডার্নাইজেশন অফ আরবান ট্রান্সপোর্ট ডাজ নট রিকোয়ার টোটাল মোটরাইজেশন। সো এই উন্নত দেশগুলোর বিভিন্ন শহরের মতে যে একটা শহরের যানবাহন ব্যবস্থার আধুনিকায়ন মানে পুরোটাকে যান্ত্রিকী করার প্রয়োজন নেই, বাট রেদার দি অ্যাপ্রোপ্রিয়েট ইন্টিগ্রেশন অফ ওয়াকিং, এনএমবি মোডস অ্যান্ড মোটরাইজড ট্রান্সপোর্ট। কিন্তু এর পরিবর্তে বরং যথাযথ সমন্বয় রাখতে হবে, হাঁটার ব্যবস্থা থাকতে হবে, নন মোটরাইজড ভেহিকলস আমরা জানি যেগুলো অযান্ত্রিক যানবাহন সেগুলো থাকতে হবে এবং মোটরাইজড ট্রান্সপোর্ট এবং যান্ত্রিক যানবাহন থাকতে হবে। আপনি একটা শহরকে শুধুমাত্র যান্ত্রিক যানবাহন দিয়ে কল্পনা করতে পারবেন না। অনেক এলাকায় আপনাকে হয়তো যান্ত্রিক যানবাহন দিয়ে যেতে হবে, অনেক জায়গায় হাঁটার ব্যবস্থা থাকতে হবে আপনার জন্য, অনেক জায়গায় যে অযান্ত্রিক যানবাহন আছে সেগুলো ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে শহরের
যানবাহন ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে বিভিন্ন দেশের শহরের ধারণা থেকে প্রদত্ত একটা তথ্য। দেখি আমরা এই টাইপের কোনো ইনফরমেশন হেডিং ম্যাচিং এর অপশনগুলোতে পাই কিনা। সো এখানে যেহেতু আমরা আগে পড়ে গেছি 10টা, একেবারে শেষের অপশনটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার পড়েন, 10 নম্বর অপশনের সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু আরবান ট্রান্সপোর্ট। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে সমন্বিত, অ্যাপ্রোচ মানে পদ্ধতি, ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ টু আরবান ট্রান্সপোর্ট শহরের যানবাহন ব্যবস্থার সমন্বিত পদ্ধতি। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নের জন্য উত্তর হচ্ছে 10। সো আনসার শিটে 2 নম্বর ঘরে এই রোমান 10 সংখ্যাটা লিখে দেবেন আপনারা। আমরা এখন 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন সেকশন ডি। সেকশন ডি পড়ব এবং সেকশন ডি সম্পর্কে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা। সেকশন ডি বলছে ট্রান্সপোর্ট ইনভেস্টমেন্ট and policy are the primary factors that influence an MV use and can have an effect on the pace and level of motorization. যানবাহনের উপর যে বিনিয়োগ হয় এবং পরিকল্পনা হয় সেগুলো প্রাথমিক বিষয় যা প্রভাবিত করতে পারে অযান্ত্রিক যানবাহনের ব্যবহারকে এবং এটা প্রভাব ফেলতে পারে অন দ্য পেস অ্যান্ড লেভেল অফ মোটরাইজেশন, যান্ত্রিকীকরণের গতি এবং মাত্রার উপর। ক্লারিফিকেশনের জন্য they have provided as an example, so এটা পড়া যাক। For example, Japan has witnessed major growth of bicycle use despite increased motorization. জাপান প্রত্যক্ষ করেছে বাইসাইকেলের ব্যাপক বৃদ্ধি, ডেসপাইট মানে সত্ত্বেও, ইনক্রিজড মোটরাইজেশন বর্ধিত পরিমাণে, ব্যাপক হারে বা ব্যাপক পরিমাণে যানবাহন থাকা সত্ত্বেও তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার বেড়েছে। আমরা জানি জাপান গাড়ির একটা দেশ, তারপরও তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার বেড়েছে। এরপর এখানে লেখা আছে থ্রু প্রোগ্রামস প্রোভাইডিং এক্সটেন্সিভ বাইসাইকেল পাথস, তারা কিছু কর্মসূচির মাধ্যমে এই কাজটা করেছে। এর মধ্যে একটা হচ্ছে বাইসাইকেলের জন্য প্রশস্ত রাস্তা করে দিয়েছে তারা, বাইসাইকেল পার্কিং এট রেল স্টেশনস, রেল স্টেশনসে বাইসাইকেল রাখার ব্যবস্থা করে দিয়েছে, অ্যান্ড হাই ফিজ ফর মোটর ভেহিকল ইউজ, যান্ত্রিক যানবাহনের বিভিন্ন ফি বাড়িয়ে দিয়েছে। সো এগুলো হচ্ছে তাদের পলিসি, যেগুলো ব্যবহার করে তারা তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করছে। উদাহরণ হিসেবে যদি বলি, আমাদের দেশে যদি শুধু বাইসাইকেলের জন্য আলাদা প্রশস্ত রাস্তা থাকে এবং বিভিন্ন জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায় যেমন রেল স্টেশনে পার্কিংয়ের ব্যবস্থা থাকে যেখানে আপনি নিরাপদে বাইসাইকেল রেখে আসতে পারবেন, তাহলে দেখবেন মানুষ অবশ্যই বাইসাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ হবে। সো এই সেকশনটা এটাই বলছে যে একটা দেশ বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করেছে এবং তা সম্ভব হয়েছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। সেকশনটা শুরু হয়েছিল যে ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি নিয়ে, এবং এই কয়েক পলিসির ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে কী পলিসি অবলম্বন করে জাপান তাদের দেশে বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করেছে। আমরা অপশনে চলে যাচ্ছি। প্রথমে বাইসাইকেল নিয়ে একটা ছিল বেনিফিটস অফ বাইসাইকেল ইউজ ওয়ান কান্ট্রিজ এক্সপিরিয়েন্স। সো আমরা হয়তো অনেকে ওভার এক্সাইটেড হয়ে এটা আনসার দিয়ে দিতে পারি যেহেতু বাইসাইকেল মিলে গেছে, এখানে একটা দেশের কথা বলা আছে, কিন্তু মূল বিষয়বস্তুর সাথে ম্যাচ করেনি, কারণ ওখানে জাপান বাইসাইকেলের ব্যবহার বৃদ্ধি করেছে কিন্তু তা থেকে কি উপকার পেয়েছে সেটা উল্লেখ নেই। সো আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে হেডিং ম্যাচিং কোশ্চেনে অনেক ট্র্যাপ থাকে আমাদের জন্য, আর ট্র্যাপগুলো সাধারণত কমন শব্দ, যেমন প্যাসেজে যে শব্দগুলো আছে এখানে উত্তরের অপশনেও সেই শব্দগুলো আছে। সো অনেক সময় দেখা যায় হুবহু শব্দ মিলে গেলে আমরা সেন্টেন্সটা না পড়ে না বুঝে আনসার দিয়ে দিই, এটা কিন্তু ট্র্যাপ। অধিকাংশ ক্ষেত্রে হুবহু শব্দ মিলে গেলে এটা আনসার না, সাধারণত দেখবেন আনসার যেগুলো হয় সেগুলোর শব্দ হুবহু ওখানে প্যাসেজের সেন্টেন্সের সাথে মিলছে না। তারপরে বলছে যে সিচুয়েশনস দ্যাট বেস্ট ফিট বাইসাইকেল ইউজ, বাইসাইকেল ব্যবহারের সবচেয়ে উপযুক্ত পরিস্থিতি, এটার সাথেও যাচ্ছে না। বাইসাইকেল নিয়ে 9 নম্বর অপশনে বলছে দ্য রোল অফ পলিসি ইন প্রমোটিং বাইসাইকেল ইউজ, দ্যাটস দ্য মোস্ট সুইটেবল হেডিং ফর আস, এটাই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত শিরোনাম। রোল অফ পলিসি, পলিসির ভূমিকা ইন প্রমোটিং বাইসাইকেল ইউজ, বাইসাইকেল ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে পরিকল্পনার ভূমিকা। তারা ওই যে প্রশস্ত রাস্তা করে দিয়েছে, রেল স্টেশনে পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছে এবং যান্ত্রিক যানবাহনের ফি বাড়িয়ে দিয়েছে, যার কারণে মানুষ বাইসাইকেল ব্যবহারে উদ্বুদ্ধ হয়েছে। সো আমরা 3 নম্বর প্রশ্নের জন্য আনসার শিটে 3 নম্বর ঘরে এই রোমান 9 সংখ্যাটা লিখে দেব। পরের প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন সেকশন ই। আমরা এখন সেকশন ই সম্পর্কে ধারণা নেব, তারপর এটা আনসার করার চেষ্টা করব।
সেকশন ই অনেক বড় একটা সেকশন, বাট ডোন্ট প্যানিক। 2-3টা সেন্টেন্স পড়লে, অর্থ বুঝতে পারলে অবশ্যই আপনি এটা সম্পর্কে একটা ধারণা পাবেন। আসলে আপনার IELTS এর স্কোর নির্ভর করবে আপনি কতটুকু ইংরেজি ভাষাটা বুঝতে পারেন তার উপর। সো IELTS এর কোচিং করার পাশাপাশি আপনারা বেসিক ইংলিশে উন্নতির চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের ইংরেজি গ্রামারের স্ট্রাকচারগুলো শেখার চেষ্টা করবেন, অর্থ বুঝে, বুঝে পড়ার চেষ্টা করবেন। ইটস এ টাইম কনজিউমিং প্রসেস। IELTS রিডিংয়ে উন্নতির জন্য সময় লাগে। তাড়াহুড়ো করবেন না, নিয়মিত সময় দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন প্রস্তুত হয়ে যাবেন, তখন আপনি প্রত্যাশিত স্কোর অবশ্যই পাবেন। সো শুরু করা যাক সেকশন ই। China has for several decades offered commuter subsidies for people bicycling to work. দেখেন, চায়না হ্যাজ মনে হচ্ছে চায়নার আছে। এটা আসলে একটা অক্সিলারি ভার্ব, মূল ভার্বটা হচ্ছে অফার্ড। চায়না হ্যাজ অফার্ড, চায়না প্রদান করেছে বা দিয়েছে। মাঝখানে ঢুকিয়ে দিল তারা ফর সেভারাল ডেকেডস, কয়েক দশক ধরে। এগুলো আমাদের জন্য কনফিউজিং বাক্য, কারণ বাংলাদেশের রাইটাররা সাধারণত এরকম লিখেন না। সো চায়না কয়েক দশক ধরে দিয়েছে কমিউটার সাবসিডিস। কমিউটার মানে নিয়মিত যাতায়াতকারী, তাদের জন্য ভর্তুকি দিয়েছে ফর পিপল বাইসাইক্লিং টু ওয়ার্ক। তাহলে কোন ধরনের কমিউটার? যারা বাইসাইকেল চালিয়ে কাজে যায়। তারপর কাল্টিভেটেড দ্য ডোমেস্টিক বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। এবং কাল্টিভেট অর্থ কিন্তু এখানে চাষাবাদ করা না, কাল্টিভেট অর্থ উন্নতি সাধন করা। তারা তাদের একটা দেশীয় বাইসাইকেল তৈরি কারখানার উন্নতি সাধন করেছে। and allocated extensive urban street space to NMV traffic. NMV মানে নন মোটরাইজড ট্রাফিকের জন্য শহরের প্রশস্ত রাস্তার একটা অংশকে অ্যালোকেট মানে ভাগ করে দিয়েছে। সো চায়না আবার জাপানের মতো দেখা যাচ্ছে বাইসাইকেলের জন্য বিভিন্ন পলিসি হাতে নিচ্ছে, রাইট? তারা যারা বাইসাইকেল চালিয়ে কাজে যায় তাদেরকে ভর্তুকি দিয়েছে, তাদের দেশের একটা বাইসাইকেল তৈরি কারখানার উন্নতি সাধন করেছে এবং প্রশস্ত রাস্তার একটা অংশকে আলাদা ভাগ করে দিয়েছে যে এই অংশ দিয়ে বাইসাইকেল চলবে বা নন মোটরাইজড ভেহিকল চলবে। দিস স্ট্র্যাটেজি রিডিউসড দ্য গ্রোথ অফ পাবলিক ট্রান্সপোর্ট সাবসিডিস। দেখেন, এই কৌশলের ফলে তাদের কমে গিয়েছিল সরকারি যানবাহনের উপর ভর্তুকি। আমরা জানি বাংলাদেশে দেখবেন, যেমন রেলের কথা যদি বলি, রেল একটা পাবলিক ট্রান্সপোর্ট এবং প্রতি বছরই মোটামুটি এটাতে প্রচুর ভর্তুকি দিতে হয় সরকারকে এবং লস প্রজেক্ট হয় প্রায়। তো তারা এই কৌশলগুলো অবলম্বন করার ফলে তাদের সরকারি যানবাহনের উপর ভর্তুকি কমাতে সক্ষম হয়েছিল। ওয়াইল মিটিং মোস্ট মোবিলিটি নিডস। মোবিলিটি নিডস মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে প্রয়োজনীয়তা, সেগুলো তাদের মিটে যাচ্ছিল। Bicycles have largely replaced buses as the principal means of urban vehicular transport in Tianjin. বাইসাইকেল আবার ব্যাপকভাবে দেখা যাচ্ছে টিয়ানজিনে শহরের যানবাহন হিসেবে বাসকে রিপ্লেস করে দিয়েছিল। সো বিভিন্ন পলিসির ফলে তারা এই উপকারগুলো পেয়েছিল। তাদের পাবলিক ট্রান্সপোর্টের উপর সাবসিডি কমে গিয়েছিল এবং তাদের এক জায়গা থেকে আরেক জায়গায় ছোট ছোট দূরত্বের যাতায়াতের প্রয়োজনীয়তা মিটে যাচ্ছিল এবং বাসের জায়গায় দেখা যাচ্ছে বাইসাইকেল চলে আসছিল, যেটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি আমরা জানি এবং লেস এক্সপেন্সিভ। সো দেখি এরকম কোনো তথ্য কোন অপশনের সাথে যায়। আমরা যদি প্রথম অপশনটাই দেখি, এটাই বেস্ট আনসার। বেনিফিটস অফ বাইসাইকেল ইউজ ওয়ান কান্ট্রিজ এক্সপিরিয়েন্স। একটা দেশের অভিজ্ঞতার আলোকে বাইসাইকেল ব্যবহারের উপকারিতা। আমরা জানি চায়না তাদের ভর্তুকি কমাতে সক্ষম হয়েছিল পাবলিক ট্রান্সপোর্টে, তাদের যোগাযোগের প্রয়োজনীয়তা মিটে যাচ্ছিল এবং বাসের জায়গায় বাইসাইকেল চলে আসছিল, বাইসাইকেল ব্যবহার করা শুরু করেছিল মানুষ। সো 4 নম্বর প্রশ্নের জন্য আনসার হচ্ছে 1। সো আমরা এই রোমান সংখ্যা 1টা লিখে দেব উত্তরপত্রের 4 নম্বর ঘরে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, কোশ্চেন 5 সেকশন এফ। খুব ছোট একটা সেকশন, শুরু করা যাক। Bicycle should be encouraged as the most efficient transport mode for short trips in cities of all types, particularly for trips too long for walking and too short for express public transport services, or where travel demand or economies do not permit high frequency public transport services. তো এখানে বলছি অনেক বড় বাক্য, দেখেন এক বাক্যে আমরা সেকশনের 4 ভাগের 3 ভাগই কভার করে ফেলেছি। সো একটা বাক্য বুঝতে পারলেই আপনি আনসারটা দিতে পারবেন। তো বলছে বাইসাইকেল শুড বি এনকারেজড, বাইসাইকেলকে উৎসাহিত করা উচিত, অ্যাজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট মোড, সবচেয়ে কার্যকরী যানবাহনের ধরন হিসেবে, ফর শর্ট ট্রিপস ইন সিটিজ অফ অল টাইপস,
সব ধরনের শহরে ছোট ছোট দূরত্বে যাতায়াতের জন্য। পার্টিকুলারলি নির্দিষ্ট করে বললে ফর ট্রিপস টু লং ফর ওয়াকিং, ওই ধরনের যাতায়াতের জন্য যেখানে হেঁটে যাওয়ার জন্য আপনার দূরত্ব খুব বেশি মনে হচ্ছে, অ্যান্ড টু শর্ট ফর এক্সপ্রেস পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসেস, এবং দ্রুতগামী পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসের জন্য এই জায়গাটা আবার খুব কম হয়ে যাচ্ছে। অথবা ওয়্যার ট্রাভেল ডিমান্ড, যেখানে ভ্রমণের চাহিদা অর ইকোনমিজ, এটা আসলে হবে, আমার টাইপিংয়ে মিস্টেক ছিল, যেখানে ভ্রমণের চাহিদা এবং অথবা অর্থনীতি ডু নট পারমিট, আপনাকে অনুমোদন দিচ্ছে না হাই ফ্রিকোয়েন্সি পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিসেস, অথবা যেখানে ভ্রমণের চাহিদা অথবা অর্থনীতি আপনাকে আম, খুব বেশি ঘন ঘন পাবলিক ট্রান্সপোর্ট সার্ভিস ব্যবহারের অনুমোদন দিচ্ছে না। সো এটার একটা সারমর্ম যদি আমরা করি, তাহলে বাইসাইকেল ব্যবহার করতে হবে কোন কোন জায়গায় সেটা নিয়ে তথ্য দিচ্ছে, যে সব ধরনের শহরে ছোট ছোট দূরত্বে, বিশেষ করে যেখানে হেঁটে যেতে অনেক সময় লাগে, আবার দ্রুতগামী পরিবহনে যেতে আপনার খুব কম দূরত্ব হয়ে যায়, অথবা যেখানে আপনার ভ্রমণের চাহিদাটাই হচ্ছে বাইসাইকেল, অথবা অর্থনীতি আপনাকে পারমিট করছে না আপনি হাই ফ্রিকোয়েন্সি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন। সো বাইসাইকেলের বিভিন্ন ব্যবহার নিয়ে সেকশন এফ ডিল করছে। অপশনে চলে যাচ্ছি। আমরা ২ নম্বর অপশন যদি এখন পড়ি, তাহলে দেখতে পাচ্ছি ২ নম্বর অপশন লেখা আছে সিচুয়েশনস দ্যাট বেস্ট ফিট বাইসাইকেল ইউজ, ওই পরিস্থিতিসমূহ যেখানে বাইসাইকেলের ব্যবহার সবচেয়ে মানানসই হয়। আমরা অনেকগুলো পরিস্থিতি পড়ে আসছি, যে হেঁটে গেলে যেখানে অনেক সময় লেগে যাবে, অথবা দ্রুতগামী পরিবহনে গেলে খুব কম দূরত্ব হয়ে যায়, অথবা আপনার ভ্রমণের চাহিদাটাই হচ্ছে বাইসাইকেল, অথবা যেখানে আপনার ভ্রমণের চাহিদা এবং অর্থনীতি আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারের অনুমোদন দিচ্ছে না। সো বিভিন্ন সিচুয়েশন যেখানে বাইসাইকেলের ব্যবহার মানানসই হয়। ৫ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে নাম্বার 2। আমরা আনসার শিটে ৫ এর ঘরে নাম্বার 2টা লিখে দেব। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা দেখেন অনেকগুলো অপশন পেয়ে গেছি এখানে, যেহেতু আমি স্ক্রিনে রেকর্ড করছি অপশনগুলো কাটতে পারছি না। আপনারা বাসায় যখন প্র্যাকটিস করবেন বা রিয়াল টেস্ট যখন দিবেন, তখন পেন্সিল দিয়ে নাম্বারগুলো ঠিক রেখে শুধু সেন্টেন্সগুলো এক টানে কেটে দিবেন। সো অপশনগুলো যখন কাটতে থাকবেন, তখন আপনার পরবর্তী প্রশ্নের জন্য অপশনের সংখ্যা কমে আসবে এবং সেটা আপনার কনফিউশনও কমিয়ে দেবে। অনেক সময় দেখবেন আপনারা একটা আনসার দিছেন, দেওয়ার পরে দ্বিতীয়টা পড়ার পরে মনে হচ্ছে যে এইটার আনসার মনে হয় এটা হওয়া উচিত ছিল। সো কখনোই পিছনে ফিরে যাওয়ার সুযোগ নাই। আইএলটিএস হচ্ছে ওয়ান ওয়ে মিশন। সেটা আপনি লিসনিংই বলেন, রিডিং বলেন বা রাইটিং বলেন। যদি আপনি ডিলেমায় পড়ে যান, তাহলে আপনি অনেক সময় নষ্ট করে ফেলবেন, যার কারণে আপনি হয়তো পরবর্তীতে অনেক সহজ প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় পাবেন না। আমরা প্যাসেজের সর্বশেষ প্রশ্নটার সমাধান করে নিচ্ছি এখন। নাম্বার 6 সেকশন জি, ৬ নম্বর প্রশ্নের জন্য সেকশন জি পড়তে হবে। দ্যাটস আ হিউজ সেকশন। এটা অনেক বড় একটা সেকশন, বাট ডোন্ট প্যানিক। আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা প্রথম থেকে একটু পড়ার চেষ্টা করি। এবং এই সেকশনটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা সাইকেল রিক্সা নিয়ে কথা বলছে। এতক্ষণ যে সেকশনগুলো আমরা পড়ে আসলাম, কোথাও রিক্সা নিয়ে কথা ছিল না। সো এটা আমাদের জন্য উত্তর পাওয়া মনে হচ্ছে সহজ হবে, যেহেতু এটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলছে। বলছে যে সাইকেল রিক্সাস আর নট অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বাইসাইকেলস ফর পার্সোনাল ট্রান্সপোর্ট। এটার মানে হচ্ছে ব্যক্তিগত যানবাহন হিসেবে বাইসাইকেল যতটা কার্যকরী, রিক্সাটা ততটুকু কার্যকরী না। উদাহরণ হিসেবে যদি বলি, যেমন আপনি বাইসাইকেল চালিয়ে আপনি ইউনিভার্সিটি, কলেজে যেতে পারবেন, কিন্তু রিক্সা চালিয়ে যেতে পারবেন না। এটা ব্যক্তিগত ট্রান্সপোর্ট না। কিন্তু এটাকে উৎসাহিত করা উচিত এজ এ কমপ্লিমেন্টারি মোড টু মোটরাইজড গুডস ট্রান্সপোর্ট। এটাকে পণ্য পরিবহনের জন্য যান্ত্রিক যানবাহনের পরিপূরক হিসেবে উৎসাহিত করা উচিত। অ্যান্ড অ্যাজ আ প্যাসেঞ্জার ট্রানজিট মোড, এবং যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত। পার্টিকুলারলি ইন কান্ট্রিজ, নির্দিষ্ট করে ওই দেশগুলোতে, ওয়্যার লো ওয়েজেস এন্ড সারপ্লাস লেবার আর সাবস্টেন্সিয়াল ফিচার্স অফ দ্য ইকোনমি, যেখানে নিম্ন আয় এবং উদ্ধৃত শ্রম অর্থনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যেখানে মানুষের আয় কম অথবা শ্রম উদ্ধৃত থেকে যাচ্ছে, মানুষ আছে কিন্তু কাজ করার মতো সুযোগ পাচ্ছে না। ওয়্যার দে আর ইন ইউজ, এই দে বলতে কিন্তু রিক্সাকে বোঝাচ্ছে, প্লুরালে ছিল এই জন্য প্রোনাউন এখানে আসছে। যেখানে সেগুলো ব্যবহৃত হয়, দে শুড বি অ্যাকসেপ্টেড অ্যাজ আ ইউজফুল পার্ট অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেগুলোকে মানে রিক্সাকে যানবাহন ব্যবস্থার একটা উপকারী অংশ হিসেবে গ্রহণ করা উচিত, রেদার দেন অ্যাজ আ নুইসেন্স অর ব্যারিয়ার টু ট্রান্সপোর্ট সিস্টেম মডার্নাইজেশন। যানবাহন ব্যবস্থা আধুনিকায়নের ক্ষেত্রে এটাকে বাধা অথবা উপদ্রব হিসেবে না দেখে উপকারী অংশ হিসেবে ব্যবহার করা উচিত বা গ্রহণ করা উচিত। সো আমরা এই পর্যন্ত
যতটুকু পড়লাম তা থেকে একটা ধারণা নিলাম যে যদিও ব্যক্তিগত যানবাহন হিসেবে রিক্সাটা কার্যকরী না, কিন্তু পণ্য পরিবহনের জন্য বা প্যাসেঞ্জার পরিবহনের জন্য সেগুলোকে উৎসাহিত করা উচিত এবং যে জায়গাতে রিক্সা ব্যবহার করা হবে সেগুলোকে উপদ্রব হিসেবে না দেখে ট্রান্সপোর্টেশন সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা উচিত। সো রিক্সার প্রতি মোটামুটি একটা সহানুভূতি দেখানো হচ্ছে এখানে। সো আমরা দেখে নিই রিক্সা নিয়ে কোনো অপশন আছে কিনা। আমরা যদি সবগুলো অপশন পড়ি তাহলে দেখতে পাচ্ছি ৭ নম্বর অপশনের সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাইকেল রিকশাস। সাইকেল রিকশার যথাযথ ব্যবহার। যে ব্যক্তিগত যানবাহন হিসেবে ব্যবহার না হলেও পণ্য পরিবহন করা যেতে পারে। ছোট, ছোট ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য পরিবহন করতে পারে এবং এটা দিয়ে প্যাসেঞ্জারও পরিবহন করা যায়। তো আমাদের ৬ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে ৭, রোমান ৭ সংখ্যাটা আনসার শিটে ৬ নম্বর ঘরে আপনারা লিখে দিবেন। সো এখানে ৬ টা প্রশ্ন ছিল হেডিং ম্যাচিং। তারপরে আমাদের ৭ থেকে ১০ নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং। এটা আরেক টাইপের কোয়েশ্চেন। আরেকটা স্ট্র্যাটেজি আমাদেরকে অবলম্বন করতে হবে তার জন্য। তো তারপর ১১ থেকে ১৫ পর্যন্ত একটা পার্শিয়াল সামারি কমপ্লিশন আছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে বাকি প্রশ্নগুলো কভার করব। সো যারা আজকের ভিডিওটি দেখেছেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবেন বাকি ২ ধরনের প্রশ্ন জানার জন্য এবং আমার চ্যানেলে আরও অন্যান্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে আইএলটিএস রিডিং প্রিপারেশনে সহায়তা করবেন। এই রিডিং টিউটোরিয়ালটি ছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটা ভিডিও রয়েছে। একটা হচ্ছে আইএলটিএস ওরিয়েন্টেশন ক্লাস যেখানে আইএলটিএস সম্পর্কিত বিস্তারিত তথ্য আমি দিয়েছি বিগিনার যারা তাদের জন্য, বা আপনারা যারা অনেকেই আইএলটিএস সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না নিয়ে আইএলটিএস এর প্রস্তুতি নিয়ে শুরু করে দিয়েছেন তারাও টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। এছাড়া হাউ টু গেট 7+ ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1 এবং টাস্ক 2 দুইটার উপর আলাদা 2টা টিউটোরিয়াল রয়েছে। সো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিয়মিত আইএলটিএস এর প্রস্তুতি নিবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।